গল্প নীলপদ্মের স্পর্শ। শরতের এক উদাসীন সকাল। শান্তিপুর গ্রামের মেঠোপথ ধরে অলস ভঙ্গিতে এগিয়ে চলছে একটি ধুলোবালি মাখা লাল রঙের সেডান গাড়ি। গাড়ির আধখোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আদিল। বাতাসে ধুলতে থাকা ধবধবে সাদা কাশফুল আর বিলের জলে ফুটে থাকা শাপলাগুলোর দিকে তাকিয়েও তার চোখ দুটো যেন কিছুই দেখছিল না। তার সমস্ত মনোযোগ আটকে ছিল ভেতরের এক অদ্ভুত অবাধ্য অস্থিরতায়। বুকের বাঁ পাশে এক অচেনা সূক্ষ্ম ব্যথা ক্রমশ তীব্র হচ্ছিল। শান্তিপুর তার পৈতৃক ভিটে। এই মাটির প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে তার শৈশব আর কৈশোরের সোনালি দিনগুলা। কিন্তু আজ দীর্ঘ 4 বছর পর এই চেনা গায়ে ফিরতে গিয়ে আদিলের মনে হচ্ছিল সে কোনো এক অচেনা গোলক ধাঁধায় প্রবেশ করছে। গাড়ি যত সামনের দিকে এগোচ্ছিল তার হৃদস্পন্দন যেন ততই বেড়ে যাচ্ছিল। গ্রামের শীতল হাওয়াও আজ তার উত্তপ্ত কপালকে শান্ত করতে পারছিল না, কারণ সে খুব ভালো করেই জানে এই বাড়ির সীমানায় পা রাখা মাত্রই তাকে মুখোমুখি হতে হবে এমন একজনের, যাকে সে একসময় নিজের অস্তিত্বের চেয়েও বেশি ভালোবাসত। সে আর কেউই নয়, তার আপন ছোট চাচার একমাত্র মেয়ে মেহজাবিন। মেহজাবিন যে শুধু তার চাচাতো বোনই ছিল না, ছিল তার জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতির আকাশ। আবার একই সাথে সে আদিলের জীবনের সবচেয়ে বড় ক্ষত, তার এক অলিখিত প্রাক্তন। গাড়িটি যখন তাদের পুরনো জমিদার আমলের বিশাল সিংহদুয়ার পেরিয়ে শ্যাওলা ধরা দোতলা বাড়ির উঠোনে এসে থামল, তখন আদিলের মনে হলো তার চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। বাড়ির চারদিকে উৎসবের ধুম। মেহজাবিনের বড় বোন তানজিলা আপুর বিয়ে। পুরো বাড়ি আলোকসজ্জায় সেজে উঠেছে। সানাইয়ের চেনা সুর চারদিকের বাতাসকে আনন্দিত করে তুলছে। গাড়ি থেকে নামতেই আদিলের বড় চাচা রহমান সাহেব এবং বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনেরা তাকে হল্লুর করে জড়িয়ে ধরলেন। আরে আদিল, কত বড় হয়ে গেছিস বাবা, শহরে গিয়ে তো আমাদের ভুলেই গিয়েছিলি। রহমান সাহেবের এই ভারী কণ্ঠের আদরের মাঝেও আদিলের চোখ দুটো কিন্তু ভিড়ের মাঝে অন্য কাউকে হন্য হয়ে খুঁজছিল। মুখে এক চিলতে কৃত্রিম হাসি ঝুলিয়ে সে সবার কুশল বিনিময় করছিল, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। ঠিক তখনই সদর দরজার ভারী কাঠের পাল্লা আর লাল রঙের পর্দা ঠেলে উঠোনে এসে দাঁড়ালো মেহজাবিন। মুহূর্তের মধ্যেই যেন চারপাশের সব শোরগোল, সানাইয়ের সুর আর মানুষের কোলাহল স্তব্ধ হয়ে গেল আদিলের জন্য। পরনে তার হালকা নীল রঙের একটা সুতির শাড়ি, ঠিক যেমনটা আদিল পছন্দ করত। কপালে ছোট একটা কালো টিপ আর এলোমেলো করে খোপা করে চুলে আলতো করে গোজা এক গোছা তাজা বেলি ফুলের মালা। মেহজাবিনকে দেখেই আদিলের বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল। সে ঠিক আগের মতোই রূপসী আছে, হয়তো চোখের কোণে একটু বিষাদের মায়া মেখে এখন আরও বেশি আনন্দ সুন্দর লাগছে। মেহজাবিনের চোখ দুটিও একসময় ভিড় ঠেলে আদিলের উপর গিয়ে স্থির হলো। মাত্র কয়েক সেকেন্ডের জন্য 2 জোড়া চোখ এক হলো। মেহজাবিনের চোখের মণি দুটো লহমার জন্য কেঁপে উঠল, যেন এক ঝলক পুরনো চেনা আবেগ তাকে গ্রাস করতে চাইল। কিন্তু পরক্ষণেই সে এক অমানসিক শক্তিতে নিজেকে সামলে নিল। ঠোঁটের কোণে এক চিলতে লৌকিক ভদ্রতার হাসি টেনে সে ধীর পায়ে আদিলের দিকে এগিয়ে এলো। আরে আদিল ভাইয়া,
আপনি অবশেষে এলেন। আমরা তো ভেবেছিলাম আপনি শহরের ব্যস্ততায় আমাদের এই গ্রামের বাড়ির কথা ভুলেই গেছেন। ভাইয়া, এই একটা শব্দ যেন উত্তপ্ত গলিত সীসার মতো আদিলের কানের পর্দা ভেদ করে সরাসরি তার কলিজায় গিয়ে আঘাত করল। আদিল স্তব্ধ হয়ে গেল। যে মেয়েটি একদিন মাঝরাতে এই বাড়ির ওই লুকিয়ে থাকা কোণে তাকে অত্যন্ত আদরে তুমি বলে ডাকত, যার প্রতিটি গোপন চিঠির শেষে লেখা থাকত শুধুই তোমার মেহু, সে আজ ভরা মজলিসে সবার সামনে তাকে কত অনায়াসেই ভাইয়া বলে সম্বোধন করে দিল। আদিল নিজের ভেতরের রক্তক্ষরণটা কোনো মতে আড়াল করল। মুখের চোয়াল শক্ত করে চোখের ভেতরের ঝড়টাকে লুকিয়ে রেখে সে এক অদ্ভুত শান্ত গলায় বলল, আসতে একটু দেরি হয়ে গেল মেহজাবিন। অফিসের কিছু জরুরি কাজ ফেলে আসতে পারছিলাম না। মেহজাবিন আর কোনো কথা না বাড়িয়ে হাতে থাকা শরবতের ট্রেটা অন্য এক আত্মীয়ের হাতে দিয়ে মৃদু পায়ে বাড়ির ভেতরে চলে গেল। কিন্তু আদিল দাঁড়িয়ে রইল ঠিক একটি পাথরের মূর্তির মতো। অতীত আর বর্তমানের এই তীব্র বৈপরীত্য তাকে ভেতরের ভেতরে একদম চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। আজ থেকে ঠিক 4 বছর আগের এক ঝড়ো রাতের কথা। তখন আদিল আর মেহজাবিন দুজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। শহরের কোলাহল ছেড়ে ছুটিতে তারা যখন গ্রামে আসত, তখন এই বিশাল বাড়ির ছাদটাই ছিল তাদের নিজস্ব একটা পৃথিবী। তেমনি এক জ্যোৎস্না ধোয়ারাতে যখন বাড়ির সবাই গভীর ঘুমে মগ্ন, তখন মেহজাবিন চুপি চুপি পায়ে ছাদে এসে দাঁড়িয়েছিল। আদিল পেছন থেকে তাকে জড়িয়ে ধরতেই সে শিহুরে উঠে বলেছিল, ছাড়ো আদিল, কেউ দেখে ফেললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আদিল মেহজাবিনকে নিজের আরও কাছে টেনে নিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে বলেছিল, কাউকে ভয় পাই না মেহু, আমি তোমাকে ভালোবাসি, আর এই সত্যটা আমি খুব দ্রুতই সবার সামনে বলতে চাই। তখন মেহজাবিনের চোখে এক ফোঁটা অশ্রু চিকচিক করে উঠেছিল। সে আদিলের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলেছিল, আদিল, আমার খুব ভয় করে। আমাদের এই সম্পর্কটা যদি বাড়ির কেউই মেনে না নেয়, বাবা যদি জানতে পারেন, তিনি তো আমাদের পরিবারকে একেবারে ধ্বংস করে দেবেন। তুমি তো জানো বাবার জেদ কতটা ভয়ানক। আদিল তখন মেহজাবিনের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বলেছিল, আমরা তো কোনো পাপ করছি না মেহু। তাছাড়া আমাদের পরিবারে চাচাতো ভাই বোনের বিয়ে তো নতুন কিছু নয়। একটু সময় দাও, আমি নিজেকে একটু গুছিয়ে নেই, তারপর নিজেই চাচার সামনে দাঁড়িয়ে তোমার হাত চেয়ে নেব। কিন্তু নিয়তি হয়তো আড়ালে বসে অন্য এক নিষ্ঠুর স্ক্রিপ্ট লিখেছিল। মেহজাবিনের বাবা রহমান সাহেব ছিলেন অত্যন্ত কড়া মেজাজের এবং বংশের অহংকারে অন্ধ একটা মানুষ। ঘটনাক্রমে আদিলের বাবার সাথে জমিজমা এবং পারিবারিক এক সালিশ নিয়ে রহমান সাহেবের তীব্র বিরোধ তৈরি হয়। দুই ভাইয়ের মধ্যকার সেই অদৃশ্য অহংকারের দেয়াল মেহজাবিন আর আদিলের ভালোবাসার গলার ফাঁসি দড়ি পরিয়ে দেয়। রহমান সাহেব মেহজাবিনের উপর কঠোর নজরদারি শুরু করেন এবং স্পষ্ট জানিয়ে দেন, ওই পরিবারের ছায়াও যেন মেহজাবিনেরকে স্পর্শ না করে। একদিন মেহজাবিন নিজেই আদিলকে শহরের এক নির্জন ক্যাফেতে ডেকে নিয়েছিল। তার চোখ দুটো ছিল রক্তবর্ণ, যেন সারা রাত অজরে কেঁদেছে। সে আদিলের দিকে না তাকিয়েই বলেছিল, আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই আদিল। বাবার সম্মান আর তার মুখের দিকে তাকিয়ে আমি আর এগোতে পারবো না। আমরা এই ভুল সম্পর্কটা এখানে শেষ করে দেই। আজ থেকে তুমি আমার শুধু ভাই, আর কিছু নও। কোনো চিৎকার হয়নি, কোনো ঝগড়া হয়নি, কেবল এক বুক নীরব কান্না আর নিয়তির নিষ্ঠুর পরিহাসের কাছে আত্মসমর্পণ করে সেদিন তাদের পবিত্র ভালোবাসার অকাল সমাধি ঘটেছিল।
আদিল অভিমান করে শহর ছেড়ে আর কোনো দিন গ্রামে ফেরেনি। আর মেহজাবিন বন্দি হয়ে রইল তার নিজের তৈরি এক খাঁচায়। বিয়ের বাড়ির হল্লোর, গান বাজনা আর মেহমানদের শোরগোল যখন রাতের গভীরতার সাথে সাথে একটু কমল, তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 12টা। ঘরের ভেতরের ভ্যাপসা গরম আর মানুষের কৃত্রিম হাসি সহ্য করতে না পেরে আদিল ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। ছাদের কার্নিশে 2 হাত রেখে সে তাকিয়েছিল নিঝুম শান্তিপুর গ্রামের দিকে। আকাশে আজ এক ফালি বাঁকা চাঁদ, ঠিক যেন তাদের অপূর্ণ ভালোবাসার মতো। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে একজোড়া চেনা নূপুরের হালকা রিনিঝিনি আওয়াজ পাওয়া গেল। আদিল পেছনে না ফিরেই বুঝতে পারল কে এসেছে। এই সুবাস, এই পায়ের শব্দ তার হৃদয়ের গভীরে মুখস্থ। মেহজাবিন হাতে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে এসে দাঁড়ালো। সে আদিলের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বলল, চাটা নিন ভাইয়া। আপনার তো রাতে চা খাওয়ার অভ্যাস আছে, তাই নিজে বানিয়ে রেখেছিলাম। আদিল চায়ের কাপটার দিকে তাকিয়ে ধীর পায়ে মেহজাবিনের খুব কাছে এগিয়ে গেল। আদিলকে এত কাছে আসতে দেখে মেহজাবিন কিছুটা অস্বস্তিতে পড়ে গেল এবং এক পা পিছিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই আদিল খপ করে মেহজাবিনের কবজিটা ধরে ফেলল। হাতের স্পর্শে মেহজাবিনের শরীরটা যেন বিদ্যুৎ স্পর্শের মতো কেঁপে উঠল। সে ছটফট করে তার হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আদিল ভাইয়া, একই করছেন, হাতটা ছাড়ুন, নিচে সবাই আছে, কেউ চলে এলে লঙ্কা কাণ্ড ঘটে যাবে। আবার ভাইয়া। আদিলের কণ্ঠস্বর এবার আর শান্ত রইল না, তাতে মিশে রইল বছরের পর বছর ধরে জমে থাকা তীব্র ক্ষোভ আর অভিমান। সে মেহজাবিনের হাতটা আরও একটু জোরে চেপে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, এই ছাদেই, এই কার্নিশেই হাত ধরে যখন তুই মাঝরাতে আমার বুকে মাথা রেখে সূর্য ওঠার গল্প শুনতিস, তখন আমি তোর কে ছিলাম মেহজাবিন? তখন তোর এই সমাজ, এই রক্তের সম্পর্ক মনে পড়েনি? আজ হঠাৎ করে এত বড় সতীসাধ্যী বোন সেজে গেছিস কেন? মেহজাবিনের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অবরুদ্ধ গলায় বলল, অতীতকে টেনে এনে কেন নিজেকে আর আমাকে কষ্ট দিচ্ছেন আদিল? যা শেষ হয়ে গেছে তা তো শেষই। এখন আমাদের পরিচয়, আমরা ভাই বোন। দয়া করে বাস্তবতা মেনে নিন। বাস্তবতা? আদিল এক অদ্ভুত অবজ্ঞার হাসি হাসল। তোর এই ভীরুতা, তোর এই কাপুরুষতার জন্যই আজ আমাদের এই দশা। তুই আসলে আমাকে কোনোদিন ভালোবাসিসনি মেহু। তোর কাছে তোর বাবার জেদ আর সমাজের লোক দেখানো সম্মানটাই বড় ছিল। তুই এক নিমিষে আমাদের 3 বছরের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিলি। এই চরম মিথ্যা ব্লেমটা মেহজাবিনের বুকে তীরের মতো বিঁধল। সে আর নিজের ভেতরের বাধা ধরে রাখতে পারল না। আদিলের দিকে ফিরে তীব্র চিৎকারে কিন্তু নিচু গলায় কেঁদে উঠে বলল, আপনি কি জানেন আমার মনের খবর আদিল? আপনি তো সহজেই শহরে চলে গেলেন, নিজেকে কাজে ব্যস্ত করে নিলেন, আর আমি প্রতিটা দিন, প্রতিটা রাত এই ঘরের 4 দেয়ালে গুমরে গুমরে মরেছি। বাবার ওই জ্বলন্ত চোখের সামনে দাঁড়িয়ে, মায়ের কান্নার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলার সাহস আমার ছিল না। আমি শুধু আমাদের পরিবারের শান্তি চেয়েছিলাম। তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। মেহজাবিনের মুখে থেকে তুমি শব্দটা শুনে আদিল মুহূর্তের জন্য থমকে গেল। মেহজাবিন নিজের ভুল বুঝতে পেরে জটকা মেরে আদিলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল এবং শাড়ির আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ছাদ থেকে নিচে নেমে গেল। আদিল সেই এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চায়ের দিকে তাকিয়ে একাকী ছাদে দাঁড়িয়ে রইল।
পরদিন সকাল থেকেই বাড়িতে আবার নতুন করে ব্যস্ততা শুরু হলো। তবে এবার ব্যস্ততা শুধু তানজিলা আপুর বিয়ের জন্য নয়, মেহজাবিনকে দেখার জন্য আজ শহর থেকে এক পাত্রপক্ষ এসেছে। পাত্রের নাম রাফসান। শহরের মস্ত বড় এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর ছেলে। দেখতে শুনতে বেশ হ্যান্ডসাম এবং চালচলনে আধুনিকতার ছাপ স্পষ্ট। রহমান সাহেব অত্যন্ত খুশি মনে রাফসানকে ড্রয়িং রুমের প্রধান সোফায় বসিয়েছেন। মেহজাবিনকে যখন লাল রঙের একটা জামদানি শাড়ি পরিয়ে সেখানে আনা হলো, তখন আদিল ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে খুঁটির আড়ালে পুরো দৃশ্যটা দেখছিল। রাফসান যখন মেহজাবিনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে হা হা করে হাসছিল আর মেহজাবিন লোক দেখানো লজ্জায় মাথা নিচু করে রাখছিল, তখন আদিলের ভেতরের ঈর্ষার আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠল। তার মনে হচ্ছিল সে এখনই গিয়ে রাফসানের কলার ধরে এই বাড়ি থেকে বের করে দেয় এবং সবাইকে চিৎকার করে বলে যে মেহজাবিন শুধু তার, আর কারো নয়। কিন্তু সামাজিকতার শেকল তাকে শক্ত করে বেঁধে রেখেছিল। ঠিক তখনই রহমান সাহেব বললেন, মা মেহু, রাফসানকে একটু চা ঢেলে দাও তো। মেহজাবিন কাপ হাতের আঙ্গুল দিয়ে যখন চায়ের কেতলি থেকে কাপে চা ঢালতে গেল, তখন তার সমস্ত মনোযোগ আসলে ছিল কোনায় দাঁড়িয়ে থাকা আদিলের দিকে। আদিলের ওই জ্বলন্ত চোখের দিকে তাকাতেই মেহজাবিনের হাতটা কেঁপে উঠল। গরম চা ভর্তি কাপটি হাত থেকে ফসকে সোজা মেহজাবিনের পায়ের পাতার উপর পড়ে গেল। আহ! মেহজাবিন ব্যথায় কোকিয়ে উঠে সোফাতেই বসে পড়ল। ড্রয়িং রুমে থাকা রাফসান রহমান সাহেবের কিছু বুঝে ওঠার আগেই সমস্ত সামাজিকতার তোয়াক্কা না করে আদিল এক লাফে সেখানে পৌঁছে গেল। সে কারোর অনুমতির অপেক্ষা না করেই সোফার সামনে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। মেহজাবিনের পুড়ে যাওয়া পাটা পরম মমতায় নিজের হাতের তালুতে তুলে নিল। নিজের পকেট থেকে পরিষ্কার সুতি রুমালটা বের করে আলতো করে তার পা মুছে দিতে দিতে অত্যন্ত বেকুল গলায় বলল, কতবার বলেছি তোকে নিজের খেয়াল রাখতে, একটুও সাবধানে কাজ করতে পারিস না, সবসময় এমন উদাসীন হয়ে থাকিস কেন? আদিলের সেই গম্ভীর অধিকারবোধ আর বেকুলতা দেখে ঘরের পুরো পরিবেশটা মুহূর্তের মধ্যে থমকে গেল। রাফসান ভ্রু কুঁচকে তাকালো আর রহমান সাহেবের মুখটা রাগে ও বিস্ময়ে কালো হয়ে গেল। তিনি অত্যন্ত গম্ভীর ও কঠোর গলায় বললেন, আদিল, ছাড়ো ওকে। বাড়ির বড়রা আছে, মহিলারা আছে, ওরা দেখবে, তুমি নিজের জায়গায় যাও। চাচার এই গম্ভীর আওয়াজে আদিল হঠাৎ করেই যেন বাস্তবে ফিরে এলো। সে বুঝতে পারল সে সবার সামনে নিজের ভেতরের চেপে রাখা তীব্র আবেগ প্রকাশ করে ফেলেছে। সে ধরফর করে উঠে দাঁড়িয়ে নিজের শার্টটা টেনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, দুঃখিত চাচা, আসলে মেহুর পায়ে বড্ড বেশি গরম চা লেগেছিল তো, তাই ভাই হিসাবে নিজেকে সামলাতে পারিনি। আদিল যখন ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে মেহজাবিনের দিকে একবার তাকালো। মেহজাবিনের চোখ দুটো তখন জলে টলমল করছে, আর সেই চোখের গভীরে লুকিয়েছিল এক তীব্র কৃতজ্ঞতা, এক মহাসমুদ্রের মতো ভালোবাসা, যা সে এতদিন ধরে সমাজের ভয়ে আড়াল করার চেষ্টা করেছিল। দেখতে দেখতে তানজিলা আপুর বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হলো। পরদিন বিকেলে কনে বিদায় হয়ে যাওয়ার পর পুরো বাড়িটা একলাহমায় যেন ভীষণ নিঝুম আর বিষাদময় হয়ে উঠল। উৎসবের আলো নিভে যাওয়ার পর যে অন্ধকার নেমে আসে, বাড়ির পরিবেশটা ঠিক তেমনই লাগছিল। আদিল আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাইল না। এই বাড়ির প্রতিটা কোণ তাকে মেহজাবিনের কথা মনে করিয়ে দেয়, যা এখন তার জন্য এক অসহ্য যন্ত্রণা। সে নিজের ট্রাভেল ব্যাগটা গুছিয়ে নিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য গাড়ি বারান্দার দিকে পা বাড়ালো।
সে যখন অন্ধকার বারান্দা পেরিয়ে প্রধান গেটের দিকে যাচ্ছিল, তখন একজোড়ো হাওয়ার মতো মেহজাবিন এসে তার পথ আগলে দাঁড়ালো। এবার মেহজাবিনের পরনে কোনো উৎসবের শাড়ি ছিল না, ছিল এক সাধারণ সুতির ওড়না। তার চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে লাল হয়ে গেছে। এবার তার মাঝে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল না কোনো ভাইয়া ডাকার মিথ্যে দেয়াল। আপনি চলে যাচ্ছেন আদিল? মেহজাবিন অত্যন্ত করুণ কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ মেহু, আমার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। তানজিলা আপুর বিয়ে হয়ে গেছে, আর তোরও তো রাফসানের সাথে বিয়ের কথা প্রায় পাকা। তুই সংসারী হ, সুখী হ। আদিল মুখ ফিরিয়ে নিয়ে শুকনো গলায় বলল। আদিল যখন মেহজাবিনকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, তখন মেহজাবিন আর নিজের ভেতরের কোনো বাঁধন মেনে চলতে পারল না। সে পিছন থেকে এসে আদিলের হাতটা শক্ত করে ধরে ফেলল এবং পরক্ষণেই আদিলের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। আদিলের শার্টের কলার দুটো নিজের দু হাতে খামচে ধরে সে বুক ভাঙ্গা আর্তনাদ করে বলল, আমি পারবো না আদিল, আমি রাফসানকে বিয়ে করতে পারবো না। আমি এতদিন ধরে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শুধু অভিনয় করেছি। আমি এই সমাজ, এই বাবার জেদের কাছে হার মেনে মুখ বন্ধ রেখেছিলাম, কিন্তু আমি আর পারছি না। আমার এই বুকটা ফেটে যাচ্ছে। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর এই জীবনে যদি কেউ আমার স্বামী হয়, সে শুধুই তুমি হবে। দয়া করে আমাকে এইভাবে এই নরকে ফেলে চলে যেও না আদিল, আমি মরে যাব। আদিল প্রথমে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। কিন্তু যখন মেহজাবিনের চোখের গরম জল তার বুকের শার্ট ভিজিয়ে দিতে লাগলো, তখন আদিল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নিজের সমস্ত শক্তি দিয়ে মেহজাবিনকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে জড়িয়ে ধরল। তার নিজের চোখ থেকেও এত বছরের জমে থাকা অশ্রুধারা অজরে গড়িয়ে পড়তে লাগলো। আমিও তোমাকে ছাড়া বাঁচব না মেহু, তোকে ছাড়া আমার এই জীবন একদম অর্থহীন। আদিল ফিসফিস করে বলল, তোদের এই পাগলামিটা যদি 4 বছর আগেই এইভাবে প্রকাশ পেত, তাহলে হয়তো তোদের এতগুলা বছর এইভাবে তিল তিল করে মরতে হতো না। একটি ভারী কণ্ঠস্বরে আদিল আর মেহজাবিন দুইজনেই চমকে উঠে একে অপরকে ছেড়ে দিল। তার পেছনে ফিরে দেখল অন্ধকারে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন রহমান সাহেব। চাচার মুখে এই কথা শুনে দুইজনেই ভয়ে কুঁকড়ে গেল। ভাবল এবার হয়তো বড় কোনো বিপর্যয় ঘটবে। কিন্তু রহমান সাহেবের চোখে কোনো রাগ ছিল না, বরং সেখানে ছিল এক গভীর অনুশোচনা আর জল। তিনি ধীর পায়ে তাদের কাছে গিয়ে এলেন এবং আদিলের কাঁধে হাত রেখে বললেন, আমি তোদের এই নীরব কষ্টটা এই কদিনে খুব কাছ থেকে লক্ষ্য করছি। আজ নিজের বড় মেয়েটাকে যখন অন্যের হাতে তুলে দিচ্ছিলাম, তখন হঠাৎ আমার মনে হলো, যদি আমি মেহুর সাথেও এমন জোর করি, সে কি কোনো দিন সুখে থাকবে? জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কে শুধু লোক দেখানো সুখ থাকে, ভেতরের আত্মাটা মরে যায়। আমি আমার নিজের জেদের জন্য আমার ভাইয়ের ছেলেকে পর করে দিয়েছিলাম, আর আমার মেয়ের মুখে হাসি কেড়ে নিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস বাবা। চাচা তথা রহমান সাহেবের মুখে এই স্বীকারোক্তি আর অনুশোচনা শুনে আদিল আর মেহজাবিনের চোখ দিয়ে নতুন করে জল গড়িয়ে পড়ল। আদিল রহমান সাহেবের হাত দুটো ধরে বলল, এমন কথা বলবেন না চাচা, আপনি আমাদের গুরুজন। রহমান সাহেব মেহজাবিনের হাতটা টেনে দিয়ে আদিলের হাতের উপর সঁপে দিলেন। তারপর একগাল চওড়া হেসে বললেন, তাহলে আর দেরি কেন? ঢাকা যাওয়ার ওই ব্যাগটা ঘরে রেখে আয়। শান্তিপুর গ্রাম থেকে এবার আর আদিল একা ফিরবে না। খুব শীঘ্রই এই বাড়িতেই মেহুর সাথে তোর বিয়ের সানাই বাজবে। সব মেঘ, সব অভিমান আর সব ভুল বুঝাবুঝি কেটে গিয়ে শান্তিপুরের আকাশে তখন এক পূর্ণাঙ্গ উজ্জ্বল চাঁদ উদিত হয়েছে। মেহজাবিন আদিলের হাতটা নিজের হাতের মুঠোয় আরও শক্ত করে আঁকড়ে ধরল। তাদের 4 বছরের দীর্ঘ নীরব প্রতীক্ষা, লুকোচুরি আর চাপা কান্না অবশেষে এক পরম মধুর ও চিরন্তন পূর্ণতায় রূপ নিল। সমাপ্ত।